গেলে চলবে না যে সিএবির অনুমোদিত সংস্থা আর বিওএর যে অনুমোদিত সংস্থা এদের বেশ কিছু গুণ অনুমোদিত সংস্থা আইএফএর যারা অনুমোদিত সংস্থা তাদের প্রতিনিধিরাই কিন্তু বিভিন্ন ডিভিশনে আইএফএতে খেলা হয়। প্রায় প্রিমিয়ার ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন, নার্সারি ডিভিশন, ওমেন্স ডিভিশন। নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি আইএফএ দপ্তরে। আমার সঙ্গে আছেন সংস্থার চেয়ারম্যান এবং ময়দানের অভিভাবক সুব্রত দত্ত। বাপিদা নামেই আমরা তাকে ডেকে থাকি। বাপিদা, আজকে আরও একটা নির্বাচন পর্ব হয়ে গেল এই জিএসের পর। এই পুরো ব্যাপারটা আজকে যদি আপনি 1 মিনিটে একটু ব্রিফ করেন। আজকের গভর্নিং বডির সভায় 3 জন সহসভাপতি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন: শ্রী সৌরভ পাল, শ্রী স্বরূপ বিশ্বাস ও শ্রী দিলীপ নারায়ণ সাহা। আমার মনে হয় যে এরা 3 জনই নতুন উদ্যমে আইএফএর সেবায় নিজেদের নিয়োজিত করবেন এবং আইএফএ পরিবার এদের আবার পাওয়াতে, বিশেষ করে স্বরূপ বিশ্বাস এবং সৌরভ পাল এরা আবার পুনর্নির্বাচিত হওয়াতে আইএফএর শক্তি আরও বৃদ্ধি পেল এবং শ্রী দিলীপ নারায়ণ সাহা বহুদিন আইএফএর বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, বহু বছর ধরে, বিগত 4 দশক ধরে আইএফএর সাথে জড়িত। প্রদ্যুৎদার সাথেও কাজ করেছেন দিলীপ। উনি প্রয়াত সচিব শ্রী প্রদ্যুৎ দত্তর সাথেও কাজ করেছেন, যিনি এখন সচিব অনির্বাণ দত্তর পিতা। সুতরাং ওনার প্রচণ্ড অভিজ্ঞতা, শ্রী দিলীপ নারায়ণ সাহার সেই অভিজ্ঞতা কাজে লাগবে আইএফএ। তো আমার মনে হলো এখন যে টিমটা তৈরি হলো আইএফএতে, সেটা খুবই শক্তিশালী টিম এবং ভালো কাজ করবে বাংলার ফুটবলের জন্য। তার একটা নমুনা আমরা পেয়েছি আমরা আজকে। আন্ডার-17 কেরল আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী 2 গোলে হারিয়েছে, পরপর 2টো ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেল আন্ডার-17 টিম, যেটার হয়তো একটা সুফল আমরা ক্রীড়ামন্ত্রী পৃষ্ঠপোষকতায় যেটা আমাদের জেলা ফুটবল হচ্ছে তারা, যেখানে আপনি একটা বড় ভূমিকা নিয়েছিলেন। বাপিদা, এর পাশাপাশি একটা জিনিস উঠে আসছে ময়দানে, মানে আপনি ময়দানের অভিভাবক, সেই ভেবেই আপনাকে জিজ্ঞেস করছি। এইখানে খুব মূল্যবান আপনার বক্তব্যটা, যে বলছে সিএবি বিওএ মতো যেখানে সব অ্যাফিলিয়েটেড ইউনিট ভোটাধিকার আছে, আইএফএতে সেটা নেই। আইএফএতে অনেকটা রাজ্যসভার মতো ব্যাপারটা, সেই ধাঁচে প্যাটার্ন আছে, গভর্নিং বডি ঠিক করে। কেন অল অ্যাফিলিয়েটেড ইউনিট করবে না? সভাপতি, চেয়ারম্যান, এজিএস থেকে সভাপতি সব। এই ব্যাপারটা এটা মামলাও এসছে, সেই জন্য আরও বেশি আপনাকে জিজ্ঞেস করছি। মামলার কথাটাও ছেড়ে দিই, এই ব্যাপারে মানে একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবে আপনার কি বক্তব্য? দেখুন, যেহেতু এটা নিয়ে একটা মামলা হয়েছে, ব্যাপারটা বিচারাধীন, এই নিয়ে আমার মন্তব্য করা উচিত না। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের সংবিধানে যেটা আছে, যারা সংবিধান বানিয়েছিল তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে বানিয়েছিল। ভুলে গেলে চলবে না যে সিএবির অনুমোদিত সংস্থা আর বিওএর যে অনুমোদিত সংস্থা এদের বেশ কিছু গুণ অনুমোদিত সংস্থা আইএফএর, এবং সুতরাং আইএফএর যারা অনুমোদিত সংস্থা তাদের প্রতিনিধিরাই কিন্তু বিভিন্ন ডিভিশনে আইএফএতে খেলা হয়। প্রায় প্রিমিয়ার ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন, নার্সারি ডিভিশন, ওমেন্স ডিভিশন। সুতরাং এতগুলো ডিভিশনে ভাগ করে খেলা হয়, প্লাস জেলা প্রতিনিধিরা আছে। এরা সবাই মিলে তাদের প্রতিনিধি ডিভিশন ওয়াইজ গভর্নিং বডিতে আছে এবং তারা অফিস বেয়ারার্স নির্বাচন করে, যেটা আমাদের সংবিধানে আছে। সুতরাং এটা যদি ছড়িয়ে পড়ে 300 অধিক যে অনুমোদিত সংস্থা আছে তাদের মধ্যে, ব্যাপারটা এরকম যে যদি সারা পশ্চিমবঙ্গ মিলে বিভিন্ন মন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে নির্বাচন করে, তার মানে প্রায় 7 কোটি লোক 8 কোটি লোক মিলে নির্বাচন করা।
সেরকম আইএফের প্রচুর অনুমোদিত সংস্থা, হ্যাঁ। এবং এক একটা ডিভিশন থেকে প্রতিনিধিত্ব আসে। ওখানে কি হতে পারে, এক একটা পদে প্রচুর নমিনেশন পড়তে পারে, এক একটা ডিভিশন থেকে বেশি রিপ্রেজেন্টেশন হয়ে যেতে পারে, মানে সিস্টেমটাই গন্ডগোল হয়ে যেতে পারে পুরো। আইএফের পরিচালন যে কাঠামো সেটাই নষ্ট হয়ে যেতে পারে। তো এই সব কথা মাথায় রেখেই সংবিধান তৈরি হয়েছে। তো আমার মনে হয় 4টে ক্লাব এটা নিয়ে মামলা করেছে, 300 প্রায় এখন বোধহয় 315টা অ্যাফিলিয়েটেড ইউনিট, তার মধ্যে 4টে মাত্র ক্লাব মামলা করেছে। তো সুতরাং অন্যান্য ক্লাবরা কি চায় সেটা দেখতে হবে। আর আমার মনে হয় যে তাতে অনেক বেশি অরাজকতা হবে যদি 309টাই বা 315টা ক্লাব যদি এর মধ্যে যুক্ত হয়ে যায়, একসাথে সবাই মিলে যদি একজন, যেখানে সিএবির অ্যাফিলিয়েটেড ইউনিট 141টা, বিওএ 36টা। তো সুতরাং এআইএফএফ এর মাত্র 36টা। তো সুতরাং তুলনা করলে চলবে না আর কি। তো যেখানে যেটা সুবিধা, অনেক রাজ্য সংস্থা আছে যেখানে এই পদ্ধতিতে আগে গভর্নিং বডি বা ওয়ার্কিং কমিটি বা গভর্নিং কাউন্সিল এইগুলো তৈরি হয়, তারপরে অফিস বেয়ারার নির্বাচন হয়। সেখানে তো অ্যাকচুয়ালি সব ক্লাবরাই ভোট দিচ্ছে, সব ক্লাবরা ভোট দিয়েই তো গভর্নিং বডি তৈরি হচ্ছে, সেই গভর্নিং বডিরই আবার অফিস বেয়ারার নির্বাচন করছে। সুতরাং সব ক্লাবরাই তো নির্বাচন প্রক্রিয়া মধ্যে রয়েছে। তো সুতরাং না, গভর্নিং বডিতে আমরা দেখি যে রোটেশনে 3 থেকে 4 বছরের রোটেশনে এক একটা ক্লাব প্রতিনিধি সেটা তো কনভেনশন, কিন্তু সবাই তো এর মধ্যে অংশগ্রহণ করে নির্বাচন প্রক্রিয়ায়। তো সুতরাং আমার মনে হয় যে সেটাই হবে যেটা বেশিরভাগ ক্লাব চাইবে। বাপিদা, গভর্নিং বডিতে তো যারা পদাধিকারী আছেন, সেই পদাধিকারীরাও তো গভর্নিং বডির মেম্বার নিশ্চয়ই, এবং তারা কি ক্ষমতা বলে মেম্বার? কারণ গভর্নিং বডিতে অনেকেই যে 3 বা 4 বছরের রোটেশন আসে অন্যান্য প্রতিনিধিদের ক্ষেত্রে, কিন্তু পদাধিকারীদের ক্ষেত্রে সেটা হয় না। না, সেটাও কিন্তু তাদেরটা ধরে নেওয়া হয়, তাদেরটাও কিন্তু যখন রোটেশন সিস্টেমে তাদেরটাও ধরে নেওয়া হয় যে তারা, যার জন্য এবছর জয়দীপ মুখার্জি ক্যালকাটা ইউনাইটেড ক্লাবের প্রতিনিধি, যেহেতু উনি পরপর 3 বছর সচিব ছিলেন বলে এই বছর উনি গভর্নিং বডিতে ওনার ক্লাব থেকে কেউ আসতে পারেনি। তো সেটাই বাই রোটেশনের জন্যই আটকে গেছে, কারণ উনি পরপর 3 বছর সচিব ছিলেন, ওই ক্লাব থেকেই ধরে নেওয়া হয়। মামলা যারা করেছেন তাদের বক্তব্য হচ্ছে যে বোর্ডও তো শুধু ঝাড়খণ্ড মামলা করেছিল, যে বোর্ডের যে সংস্কার হলো, বা এআইএফএফ এ যে সংবিধান সংস্কার সেটা শুধু দিল্লি করেছিল, একটা দুটো ইউনিটি করেছিল, সবাই তো করেনি। কথাটা হচ্ছে এখানে কোনো বিরোধিতার ব্যাপার নয়। বেশিরভাগ ক্লাব বাংলার ফুটবলের উন্নয়নের জন্য, বাংলার ফুটবলের পরিচালনার কে আরো সুসংগঠিত করার জন্য বেশিরভাগ ক্লাব যেটা চাইবে সেটাই হবে। এবং আমাদের সংবিধানে আছে যে সংবিধান সংশোধন করতে 4 ভাগের 3 ভাগের 75% মেম্বারের উপস্থিতি লাগে। উপস্থিতি শুধু নাই, ভোট, হ্যাঁ, উপস্থিতি থেকে চাই, সেটাকে সমর্থন করা, প্রস্তাবকে সমর্থন করলে তবেই অ্যামেন্ডমেন্ট হবে, তবেই সেই অ্যামেন্ডমেন্টটা হবে। তো সেটা হলে দেখা যাবে, সেটা তো আমাদের সংবিধানের মধ্যেই দেওয়া আছে, তার জন্য কোর্টে যাওয়ার কোনো দরকারই পড়ে না। কোনো যদি নতুন আইন আনতে হয় সেটা আমাদের সংবিধানেই দেওয়া আছে যে আমরা আমাদের সংবিধান সংশোধন করতে পারি যদি বেশিরভাগ ক্লাব চায়। যদি 75% ক্লাব সেটা চায় তাহলে সেটাই হবে। আপনি বলছেন যারা কোর্টে না গিয়ে 3-4টে ক্লাব যেটা গেছে তারা একটা লিখিত চিঠি দিতে পারতো আপনাদের কাছে, গভর্নিং বডিতে অ্যাপিল করতে পারতো, গভর্নিং বডির কাছে অ্যাপিল করতে পারতো, গভর্নিং বডি সেই অ্যাপিল শুনতে পারতো। অনেক ধন্যবাদ, পুরো ব্যাপারটা খুব বুঝিয়ে দিয়েছেন, খুব মানে ক্লিয়ার ইলাবোরেট ভাবে বাপিদা কিন্তু বুঝিয়ে দিলেন। এই যে সাম্প্রতিক ময়দানের যেটা বিতর্ক, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দর্শক শ্রোতাদের সামনে উনি তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ বাপিদা।